তো আমার হাজবেন্ড প্রথমবার তো আমার ভাসুরকে পাঠালেন আমার কাছে টাকা নিয়ে, টাকা খেয়ে আমার কাছে আমার সাথে থাকার জন্য। এরপর থেকে তার হয় না কোনো জিনিস যখন মানুষ একবার করে লাই পেয়ে গেলে ওই জিনিসটা আবার করতে চায়, তার সাথে এরকম। সে আমাকে বোঝানোর পরে আমি তো মেনে গেছি। আমি আমার ভাসুরকে দেখলে জাস্ট আমার খারাপ লাগতো। এছাড়া ঠিক আছে, আমার হাজব্যান্ড তো নির্দোষ, কারণ সে আমাকে বোঝাইছে তার ভাই তাকে ব্ল্যাকমেইল করছে, এই জন্য সে আমার সাথে থাকতে দিছে তার ভাইকে, এরকম বোঝাইছে। তো এই ঘটনার 15-20 দিনের মাথায়, মানে অন্তত পক্ষে 2-4-6 মাস গেলেও মনটাকে বুঝ দিতাম। 15-20 দিনের মাথায় একদিন সে রাত্রের বেলা আমার জন্য একটা 3 পিস নিয়ে আসছে, এক মোট কাচের চুড়ি নিয়ে আসছে, জিলাপি নিয়ে আসছে খাওয়ার জন্য। একদম এনে এগুলো আমাকে খুব আদর যত্ন করে জিলাপি খাওয়াইলো বসে। খাওয়ানো টাওয়ানোর পরে তখন সে আমাকে বলতেছে সে কালকে জুয়া খেলতে গিয়ে 5,000 টাকা হেরে গেছে। এখন যে ছেলেটার কাছে হারছে সেই ছেলেটার কাছে ওর চাচাতো ভাইয়ের কথা বললো, যে আমার যে ভাসুর এর আগে আমার সাথে এরকম করলো, ভাসুরের কথা বলে ও বলে দিছে। এখন ওই ছেলে বলতেছে যে ঠিক আছে তাহলে তোমার 5,000 টাকা মাফ করে দেবো, তোমার বউর সাথে আমাকে থাকতে দাও একদিন, এরকম নাকি ওই ছেলেটা বলছে। ও বলতেছে এইবারই শেষ, এরপরে আমাকে মানে স্বপ্ন দেখাইতেছে আমি আর তুমি ঢাকা চলে যাব, আমরা আর এখানে থাকবো না, দেশে থাকলে আমি এই জুয়া খেলা ছাড়তে পারবো না। জুয়া খেলা বলতে ওই যে ক্যারাম খেলতো বাজি ধরে, লুডো খেলতো বাজি ধরে, এরকম করে করে তারপরে টাকা এরকম জমতো, এটা ও বলতো। আর বাকিটা আমি জানি না, আমার মনে হয়তো নেশা টেশা করতো। যাই হোক, তুমি এখন শাকিলকে একটু সময় দাও। ও বলছে তুমি এক রাত ওর সাথে থাকলেও আমাকে 5,000 টাকা মাফ করে দিবে, আমার জন্য তুমি তো এতটুকু করতেই পারো। ওই দিন আমার প্রচুর ঘেন্না লাগলো, এবং কেন জানি আমার মনে হইলো যে এগুলো সব মিথ্যে কথা। আমার হাজব্যান্ড ইচ্ছে করে আমাকে এরকম করতেছে, আমাকে ইউজ করার চেষ্টা করতেছে, আমাকে দিয়ে সে টাকা কামানোর চেষ্টা করতেছে। তো প্রথমে তো অনেক না না করলাম। এরপরে সে বলতেছে যে দেখো এখন যদি ও তো জেনে গেছে যে আমার যে শাকিলের কথা বলতেছে, শাকিল তো জেনে গেছে যে তুমি আমার চাচাতো ভাইয়ের সাথে এরকম তোমার রিলেশন হয়েছে, এখন যদি ওর কথা মতো তুমি না চলো বা ওর কথা মতো যদি ওর সাথে তুমি না থাকো, তখন তো ও গ্রামের সবাইকে ব্যাপারটা বলে দেবে, আমরা গ্রামে থাকতে পারবো না, আমাদের ফ্যামিলি কি মুখ দেখাবে, এখন আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে। ও আমাকে এরকমভাবে মানে ম্যানিপুলেট করলো। আমার মনে হইলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে মান সম্মানের জন্য হলে আমি কোথায় যাব? আমার তো মায়ের কাছ থেকে চলে আসছি, মার সাথে এরপর আর কোনো কথা বলা হয় নাই। আর এই ঢাকা থেকে ভোলায় এতখানি দূরে, এর মাঝে আমার কোনো আত্মীয় স্বজন ওই গ্রামে নাই, কেউ নাই, আমার কাছে একটা ফোন নাই, আমাকে মেরে ফেললেও তো কেউ খুঁজে পাবে না। তো আমি ভীষণ ভয় পেয়ে যে ওই জায়গা থেকে আমি বলে যে আচ্ছা ঠিক আছে। তো এটা আমার হাজব্যান্ড আমাকে জানায় রাত্রে 9টার দিকে। রাত্রে 1টার সময় ওই ছেলে আসে, ওই শাকিল নামের ওই ছেলেটা আমার কাছে আসে, আমাদের ঘরে আসে। আমার হাজব্যান্ড গিয়ে বাইরে বসে থেকে তাকে আমার রুমে পাঠানোর পরে তো আমার ছিল কি, আমি দেখতে তো ভালো ছিলাম, বললামই যথেষ্ট পরিমাণ সুন্দরী ছিলাম, পাশাপাশি ভীষণ স্মার্ট ছিলাম। গ্রামে যখন ছিলাম তখনই যারা আমাদের চেয়ে অনেক বেশি মানে কলেজে পড়তো বা শুদ্ধ ভাষায় একটু ভদ্রভাবে কথা বলে, ওইসব আপুদের আমি খুব ফলো করতাম। এরপরে যখন শহরে আসলাম তখন আরও একটু ভালো পরিবেশ পেয়ে আমি এমনভাবে কথা বলতাম, আমি যে যশোরের সেটাও কেউ বলতে পারবে না, বা আমাকে খুব স্মার্টলি হ্যান্ডেল করতাম, সব কিছু খুব স্মার্ট ছিলাম। তো সেখান থেকে ওই লোকটা যখন আসে তার সাথে আমি খুব সুন্দর করে কথা বলি। তো সে আমাকে প্রথমে বসে এসে আমাকে বলে যে দেখো তোমার হাজব্যান্ড আমার কাছ থেকে 5,000 টাকা নিছে। আমি বললাম হ্যাঁ জানি, আমার হাজব্যান্ড আমাকে বলছে আপনার কাছ থেকে 5,000 টাকা নিছে, এখন আপনার যা করার তাড়াতাড়ি করেন, আপনি তাড়াতাড়ি বের হন। গ্রামের মানুষজন দেখলে তখন সে আমাকে বলতেছে যে ওই শাকিল নামের ছেলেটা, দ্বিতীয়বার যে ছেলেটা আমার ঘরে আসলো, তো তখনও আমাকে বলতেছে যে আমি তো চলে যাব, কিন্তু তুমি কি জানতেছো বা বুঝতে পারতেছো ও তোমার সাথে কি করার চেষ্টা করতেছে? তো আমি বললাম যে কি করার চেষ্টা করতেছে? আপনারা তো ওই লোকটাকে আমি গালাগালি করলাম যে তোরা খারাপ, তোরা এরকম করিস, আরেকজনের বইয়ের দিকে নজর দিস, টাকা দিছিস, যদি আমি না থাকতাম তখন কি তোরা ওকে টাকা দিস না? এর কোনোদিন টাকা দিয়ে বলতে কিসের টাকা দিছে? তোমার হাজবেন্ড আমার কাছ থেকে 5,000 টাকা আমার সাথে চুক্তি করে আমার কাছ থেকে 5,000 টাকা নিছে। 5,000 টাকা নিয়েছে, ও জুয়ায় টাকা হারছে এরকম কিছু না। বলছে না, আজকে ওকে আমি বিকেলবেলা আমার কাছ থেকে 5,000 টাকা নিয়েছে, বলছে যেভাবে হোক তোমাকে রাজি করাবে। তখন আমি বুঝতে পারলাম যে ওই লোকের কাছ থেকে 5,000 টাকা নিয়ে সে আমার জন্য 3 পিস আর এগুলো নিয়ে আসছে। যাই হোক, তখন সে বললো যে দেখো তুমি এরকম কইরো না, তুমি ওর কাছে থাকলে ওরা একটা সময় ও এরকম করতে করতে ওর নেশার ঘরে ও তোমাকে বানাই দিবে পতিতা, আর গ্রামের মানুষজন বেলা শেষে তোমাকেই থুথু করবে, তোমাকেই ছিচি করবে, আর গ্রামের বিচার আচার যে খারাপ, তোমার মান সম্মানে যাবে, ওকে আর কেউ কিছু বলবে না, বলবে তোমার চরিত্র খারাপ। আর তো এরকম কইরো না, আর রাজি হইও না, এরকম বললো। তো আমি এখন কার কথা বিশ্বাস করব? যে আমার হাজব্যান্ড যার হাত ধরে আমি ঢাকা থেকে এত দূর চলে আসছি, যে আমাকে এত ভালোবাসে আমি জানি, তার কথা, না বাইরে থেকে হুট করে এসে বলতেছে ওই লোকটার কথা?
এরপরে আমি হচ্ছে ওই লোকটার কথা, যাই হোক ও চলে গেল। চলে যাওয়ার সময় আমাকে বলল যে তুমি অন্য কারোর সাথে এরকম কইরো না, আর রাজি হইও না, আমি হচ্ছে আবার আসবো তোমার কাছে। আমি বললাম আপনি কেন আসবেন আবার? বলতেছে হ্যাঁ তোমার হাজব্যান্ড তো তোমাকে সেই বাইরের মানুষের কাছে বিক্রি করবে, তো আমি না হয় টাকা দিয়ে তোমার সাথে থাকলাম। এরকম আমাকে খুব নোংরাভাবে এই কথাটা বলে যায় যাওয়ার সময়, যেটা আমার খুব খারাপ লাগে। তো আমার হাজব্যান্ড আসার পরে আমি জিজ্ঞেস করার পরে তখন সে কিছু বলে না, মানে বলবে না যে না এরকম না, ব্যাপারটা এরকম কিছুই বলে না, সে জাস্ট মাথা নিচু করে চুপ করে থাকে। তখন আমি বুঝলাম আসলেই সেই করছে। আমার ভাসুরকেও সেই অফার করছিল যে তুই আমাকে 2-3 হাজার টাকা দে, তুই আমার বউর সাথে থাকিস। আর ওই লোককেও হচ্ছে সে বলছে যে আমাকে 5,000 টাকা দে, তো আমার বউর সাথে থাকিস। হয়তো ওর বউর জন্য আমাকে নিয়ে কোনো কথা হয়েছে, ওই লোক আসছে বাড়িতে, আমি দেখছি এর আগে। যাই হোক, তো তখন আমি বুঝতে পারলাম যে উনি আমাকে ইউজ করতেছে। তো এটা ছিল সেকেন্ড টাইম কোনো পুরুষ মানুষ, পর পুরুষ আমার ঘরে আসলো। তো এটা চলে গেল এখান থেকে, ব্যাপারটা দিন এভাবে চলে গেল। ওই দিনের পর থেকে আমার হাজব্যান্ডের সাথে আর আমার কোনো ফিজিক্যালি কোনো রিলেশন হয়নি। তাকে আমি আমার পাশে ঘেঁষতেও দিইনি যে তোর যেহেতু তোর বউ দিয়ে ব্যবসা করার ইচ্ছা, তুই এভাবে থাক, আমি বাইরের ছেলেদের সাথেই থাকবো। তো ভিতরে এত পরিমাণ কষ্ট, যাকে ভালোবেসে আসলাম সে হচ্ছে এরকম করলো, খাবার গিলতে পারতাম না। প্রথমে এরকম 10-15 দিন আরও চলে গেল। চলে যাওয়ার পরে সেই শাকিল ছেলেটা আবার হচ্ছে আমার হাজব্যান্ডের, মানে ও এত পরিমাণ নোংরা ছিল, ও এত কিছুর পরে ওকে কিন্তু 15-20 দিন যাবত আমার সাথে ওর সাথে কোনো রিলেশন নাই, কোনো কথা নাই, দুজন দুই দিকে মুখ করে শুয়ে থাকতেছে। ওর সাথে আমি 20 দিন যাবত কথাই বলি না কোনো। 20 দিন পরে ও এসে আমাকে আবার বলতেছে যে শাকিল হচ্ছে আসতে চায়, আমি কি ওকে আসতে বলবো, মানে এরকম ভাবে। তো আমার মাথায় যেটা চলতেছিল, আমার এখান থেকে বের হইতে হবে, আর ও আমাকে এখান থেকে কোনোদিন বের হইতে দিবে না। তো আমাকে হচ্ছে বাইরের মানুষের আশ্রয় নিতে হবে। তো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, আসতে বল। তো এরপরে যেদিন শাকিল আসলো ওই দিন সে ডাইরেক্ট সেই আমাকে বলল যে আমি ভাবি নাই, তোমাকে বললাম যে তুমি রাজি হয়েও না, তুমি আবার রাজি হয়ে গেলা, তো এরকম করলে তো তোমার হাজবেন্ড তোমাকে রাস্তায় নামাই দিবে। এরকম নোংরা কথাবার্তা অনেক কিছু বলার পরে আমি বললাম যে আপনি তাহলে দ্বিতীয়বার কেন আসছেন? বলতেছে আমার তোমাকে অনেক ভালো লেগে গেছে, এখন ওর সাথে থেকে তুমি তোমার জীবনটা নষ্ট করো না। ওই দিন জাস্ট ও আমার সাথে কথা বলতে আসছে যে তুমি ওর সাথে থেকে তোমার জীবনটা নষ্ট করো না, তুমি আমার সাথে চলো। ও তোমাকে এইভাবে রাখলে তো এরকম তোমাকে বিলায় দিবে পুরো গ্রামের মাঝখানে, এর চেয়ে ভালো তুমি হচ্ছে আমার সাথে চলো, আমি তোমাকে বিয়ে করব। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। তো ওই দিন কিচ্ছু না, ও আমার হাজব্যান্ডকে 3,000 টাকা দিয়ে আমার সাথে কথা বলতে আসছে। তো আমার সাথে কথা বলে ও চলে গেল। সেখান থেকে মনে হলো যে লোকটা আসলে এতটাও খারাপ না, মনে হয় ভালোই হবে। তো ওই দিন গেল। ওই পরদিন আমাদের উঠানে ও আসে, প্রায় আমাদের বাড়ির উপর দিয়ে যাওয়া আসা করে, আমাদের উঠানের উপর দিয়ে ওদের পেছনে হচ্ছে ওদের বাড়ি, ওখানে যাওয়া হয়। ওখান থেকে ও আমাকে দেখছে। যাই হোক, তো ও করলো কি একটা কাগজের মধ্যে কিছু একটা লিখে আমাকে দিয়ে গেল। কাগজটার মধ্যে এরকম লেখা ছিল পরদিন বিকেলবেলা যে তুমি কি আমার সাথে যেতে রাজি? যদি রাজি থাকো তাহলে হচ্ছে পেছনের আমাদের বাড়ির পেছনে একটা সুপারি বাগান আছে, যে ওখানে আইসো, আমি তোমার সাথে কথা বলতে চাই অমুক সময়। তো সন্ধ্যের পরে একদম মাগরিবের আজান পড়ছে, ওই সময়টাতে হচ্ছে একটু একটু ফর্সা থাকে না, দেখা যায়। তো ওই সময় আমি গেলাম ওইখানে। যাওয়ার পরে দেখি ও দাঁড়ায় আছে। তখন ওখানে যাওয়ার পরে ও বলতেছে তুমি আমার সাথে পালায়া চলো, আমি তোমাকে হচ্ছে বিয়ে করব, আর তোমার এরকম নোংরা কাজ আর করতে হবে না, আর এত কাজ করে তোমার থাকতে হবে না, আমি তোমাকে নিয়ে ঢাকায় থাকবো। তো যখন ও বলছে আমি তোমাকে নিয়ে ঢাকায় থাকবো, আমি আর দ্বিতীয়বার কোনো কিছু চিন্তা করি না। আমি বলছি আপনি কবে যাবেন? আমাকে নিয়ে কি ঢাকা চলে যাবেন? বলছে হ্যাঁ। আমাকে কোথায়, কবে যাবেন ঢাকায়? বলছে তুমি যদি আসো তাহলে আজকে রাত্রেই চলে যাব, আর তুমি কবে আসতে পারবে? তোমারও তো গুছায় একটা ব্যাপার আছে। বলে আমি এখানে আসছি খালি 4 হাত পা নিয়ে, এখান থেকে 4 হাত পা নিয়ে আমি বের হইতে পারলেই বাঁচি। তাহলে আজকে না, আমি একটু কালকে সারাদিন একটু প্রিপারেশন নেই, কালকে সন্ধ্যার পরে আমি আপনার সাথে বের হব। যেই বলা সেই কাজ, সারাদিন হচ্ছে। তো ওই দিন আসলাম, আসার পরে আমি সারা রাত আমার হাজব্যান্ডের সামনে বসে কান্না করলাম। ও ঘুমায় আছে, আমি জাস্ট নিচে বসে বসে ওর মুখের দিকে তাকায় তাকায় কান্না করলাম। আমি তখনও ওকে ভালোবাসতাম, যে ওকে আমি ছেড়ে চলে যাচ্ছি, ওই রকম না করলে হয়তো বা আমার সংসারটা টিকতো বা আমার সুন্দর একটা জীবন হইতো। এরকম ওর দিকে তাকায় তাকায় সারাটা রাত কান্না করলাম। এরপরে সকালে উঠে নতুন সেই মানে প্রতিদিনের রুটিন, সবার জন্য রান্না করা, উঠান ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া, গোসল করা, সব কিছু সেরে
জাস্ট গোছায় গাছায় একটা 3 পিস নিয়ে, আমার ওইরকম কোনো কাপড় ছিল না, আলমারিতে মনে হয় 2টা ভালো জামা ছিল, ওই যে বছর আসছি ওই বছর ঈদের দেয়া, আর সুতি ওই যে একটা 3 পিস না 2টা 3 পিস তোলা ছিল। যাই হোক, তো একটা 3 পিস জাস্ট নিলাম। আমার কোনো সাইড ব্যাগ ছিল না, কোনো পার্স ছিল না, কিচ্ছু ছিল না। একটা পলির মধ্যে করে আমি হচ্ছে একটা শপিং ব্যাগও না, একটা পলির মধ্যে করে একটা 3 পিস নিয়ে ওড়নার নিচে হাতের নিচে করে নিয়ে ওর সাথে ও আমাকে বলছে ওই যে সুপারি বাগানের ওখানে বের হয়ে গেলাম। তো আমি সন্ধ্যার পর থেকে বেশিরভাগ সময় আমার রুমেই থাকি, আর আমার হাজব্যান্ড তো বাইরে থাকে রাত্রে 9টা-10টা পর্যন্ত। আমার খোঁজ খবর কেউ তেমন একটা নেয় না, 8টা-9টা বাজে তারা খায়, খাওয়ার সময় হচ্ছে আমাকে ডাকে। তো তখন তো শীতকালের সময় 5:30টার সময় প্রায় সন্ধ্যা হয়ে যায়। আমি 6টার দিকে চুপ করে ওর সাথে বের হয়ে চলে গেলাম। ও আমাকে ওখান থেকে কিছু দূর আমরা হেঁটে যাওয়ার পরে একটা অটো নিল, অটো নিয়ে ওর নানি বাড়ির এলাকায় অনেকখানি গেল, মানে অনেকগুলো অটো, 3-4টা অটো চেঞ্জ করে করে তারপরে হচ্ছে আমরা অনেকটা দূরে এলাকা থেকে চলে আসলাম ওর যে এক মামার বাড়িতে। রাত্রে আসার পরে ওইখানে হচ্ছে ও বলতেছে যে ও আমাকে বিয়ে করবে ওই দিন রাত্রে, যেদিন হচ্ছে ওর সাথে পালায় আসলাম। তো আমি তো বিয়ে তো ওকে আমি জীবনেও করব না, আর আমি বিয়ে আর কোনো দিন কাউকেই করব না। তো তখন আমি ওকে বললাম কি যে আমি তো এখনও সাগরকে ডিভোর্স দিই নাই, ডিভোর্স না দিয়ে বিয়েটা তো ঠিকঠাক হবে না, তো আমরা আগে ঢাকা যাই, আমি আপনাকে বিয়ে করব ঢাকা যাওয়ার পরে। তো লোকটা হয়তো আমাকে বেশি পছন্দ করে ফেলছে, সে বিশ্বাস করলো যে আচ্ছা ঠিক আছে ঢাকা যাওয়ার পরে আমি তাকে বিয়ে করতেছি। এরপরে ওনাদের মামাদের বাড়িতে থাকলাম, থাকার পরে পরদিন সকালের যেই লঞ্চে করে, যে লঞ্চ ছিল সেখানে করে আমি হচ্ছে ঢাকা চলে আসলাম। ঢাকা এসে রাত্রের বেলা হচ্ছে ঢাকা সদরঘাট এসে নামলাম। ওখান থেকে তো আমি যেই এলাকায় থাকি আমরা ওই এলাকার নাম তো আমি জানতাম, সেটা বললাম। বলার পরে উনি আমাকে যখন এলাকায় নিয়ে গেলেন, উনিও চিনেন ওই এলাকা, কারণ হচ্ছে সাগর ওইখানে আগে কাজ করতো, সেও ঢাকায় কাজ করে, তো সব কিছু কাজ করে গেছে। তো সেই জায়গা থেকে সব মিলেমিশে উনি চিনতেন যে আমি ওই এলাকার নাম বলছি বলে ওখানে আমাকে নিয়ে গেছে। পরে তো বাড়ি তো আমি চিনি, ওখানে চলে গেছি। যাওয়ার পরে মার বাড়িতে আর যাওয়ার সাহস পাইনি, ওনাকে সাথে করে নিয়ে আসছি। নেওয়ার পরে খালার বাড়িতে গেছি। খালার বাড়িতে গিয়ে ওনাকে বললাম কি আপনি চলে যান, আমি আপনার সাথে পরে কথা বলবো, আপনি পরে আসেন। তো উনি ওনার ফোন নাম্বারটা আমাকে একটা কাগজে দিয়ে গেলেন, একটা লোকের কাছ থেকে কলম নিয়ে, যে তুমি আমাকে ফোন করো কখন আসবো। আর আসলাম, আসার পরে আমার খালার কাছে হচ্ছে খালার বাসায় উঠলাম, উঠে দেখি যে খালতো বোন আর খালতো ভাই ঘরে, খালা নাই, খালা তো কাজে চলে গেছে। এরপরে বসে রইলাম, খালা আসলো, আসার পরে তো প্রচুর কান্নাকাটি করে জানাইলাম খালাকে যে সব কিছু ও আমার সাথে এরকম করছে এটা জানাইনি, তবে জানাইছে যে ওর মা বাবা সবাই আমাকে মারধর করে, মিথ্যে কথা বললাম আর কি, ও প্রচুর মারধর করে, নেশা করে, কাজ করে না খেয়ে থাকতে হয়, অনেক কিছু বললাম। যে আমি পালায় আসছি, ওই লোকের সাথে যে আসছি সেটাও বলি না, যে পালায়া আমি হচ্ছে কিছু টাকা জোগাড় করে পালায়া আমি চলে আসছি ঢাকা। তো খালাও খুব কান্নাকাটি করলেন যে কেন করলে এরকম, পড়াশোনা করতেছিলি, সব কিছু ঠিকঠাক ছিল। তো তারপরে খালা মাকে ডাকায় আনলো, মা খালাকে খালা হচ্ছে মাকে অনেক বোঝাইলো, সবাই বোঝাই রয়েছে। মা হচ্ছে ওদিন রাত্রে আমাকে বাড়িতে নিয়ে গেলেন, খুব কান্নাকাটি করলেন এবং বললেন যে আমি তো বলছিলাম যে এত দূরে বিয়ে দিব না বা এরকম যাতে না করি, তুই কেন হচ্ছে বিয়েটা করলি, এখন নিজের জীবনটা নিজে হাতে ধরে নষ্ট করলি। মা হচ্ছে আমাকে এরকম বললেন। পরে খুব কান্না করলাম, কারণ সত্যিটা তো মাকে বলতে পারি না যে মা কেন চলে আসলাম, খাওয়া পড়ার জন্য তো আসি নাই, আমি তো এই কষ্টের জীবনটাকেই মেনে নিয়েছিলাম, কিন্তু আমার আত্মসম্মান যেখানে বিক্রি হয়ে যাচ্ছে সেটা মানতে পারতেছিলাম না, সেই কারণে চলে আসছি। ওই সবার শেষের পাতিল পোষা ভাত খাওয়া আর হচ্ছে মাছের এক পিস মাছ না পাওয়া, শুধু ঝোল দিয়ে ভাত খাওয়া, পুরো সংসারের কাজ করা, সবই তো মেনে নিয়েছিলাম, কিন্তু নিজেকে বিক্রি করা মানতে পারিনি মা, এই জন্য চলে আসছি, এটা তো আর মাকে বলতে পারিনি। তো এভাবে হচ্ছে 2 দিন থাকলাম। আমি আর ওনাকে ফোন করি নাই, যে শাকিলকে আমি আর ফোন করি না। তো 2 দিন পরে 2 দিন আমার আমি ওই যে আমার এখনও ভেতরে এত ভয় হচ্ছিল, বুকের মধ্যে টিপটিপ করতেছিল সারাক্ষণ, নাকি আমার হাজব্যান্ড এসে পরে সবাইকে কি বলে দেয় না বলে দেয়, বাট ও আর সাহসটা পায় নাই এদিকে আসার, কারণ ও যদি এদিকে আসে তাহলে তো হচ্ছে আমিও যদি সত্যিটা বলি ও মাইর খাবে, সেই ভয়ে ও আর এই এলাকায় আসার সাহস পায় নাই। যাই হোক, তো তখন শাকিল আসলো 2 দিন পরে এসে, ও আমার সে খালার বাড়িতে গেছে, খালার বাড়িতে যাওয়ার পরে খালা আবার দেখাই দেওয়ার পরে এসে তো আমি বললাম আমার দেবর হয়, কি বলবো। তখন মা বলল যে না, তোমাদের বাড়িতে আর আমার মেয়েকে পাঠাবো না, ডিভোর্স দিয়ে দিবে তোমার ভাইকে। তখন শাকিল আমাকে বলতেছে যে তুমি কি চিন্তা করছো, ডিভোর্স দিয়ে তারপর আমাকে বিয়ে করবা। তখন আমি ওকে বললাম যে দেখেন, আমি হচ্ছে আপনাকে তো দূরে থাক, আমি কোনোদিন কাউকে আর বিয়ে করতে পারবো না, বিয়ের প্রতি আমার সম্মানটা চলে গেছে, বা আমার যেই
সেটা বিয়ের প্রতি বিশ্বাসের জায়গাটা, যে বিয়েই একটা সেফ জায়গা, সেটা চলে গেছে। এখন আর আমার এটা নাই। আর আপনাদের এলাকার ছেলেকে, যেখানে হচ্ছে আপনি আমার অতীত সম্বন্ধে জানেন, আপনি এরকম, আপনিও খুব যে বেশি ভালো না, ভালো সেটা আমি কিভাবে বলবো? আপনি অন্যের বউর সাথে রাত্রে শুইতে আসেন টাকা দিয়া, তাহলে আপনি কিভাবে সেই ভালো লোক হলেন যাকে আমি ভালোবেসে বিয়ে করব? তো লোকটা জাস্ট হাসলো। আমি যখন এগুলো বললাম না, সে খুব হাসলো। হেসে আমাকে বললো, দেখো আমি কতটা বোকা, আমি এই কথাটাই আন্দাজ করলাম না যে তুমি আমাকে বিশ্বাস করে ঢাকা নিয়ে আসতেছো, আদৌ কি তুমি আমাকে বিয়ে করবা? যাই হোক, তুমি ভালো থাকো, সেই দোয়া করবো সবসময়। তো আমি বললাম যে আপনি জাস্ট আমার একটু উপকার করলেন, আমি যখন ওকে ডিভোর্স দিব আপনি কাগজটা নিয়ে দিন। ও বলতেছে যে না, কাগজটা তো আমি নিতে পারবো না, আমি যদি এই কাগজটা নিয়ে ওখানে যাই তো তোমার সাথে যে আমি চলে আসছি সেটা বুঝবে। আমি তাহলে তুমি যেহেতু আমাকে বিয়ে করবে না, আমি আজকে গ্রামে চলে যাব যাতে আমার উপরে সন্দেহটা না আসে। এখন যেহেতু আমি বাড়িতে নাই, তো ও সবাই তো আমাকেই সন্দেহ করছে যে তুমি কি আবার আমার সাথে পালাইলা নাকি। তো আমি বাড়িতে গেলে সবাই হচ্ছে বুঝবে যে ব্যাপারটা আমার সাথে হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থেকো। উনি আমাকে ওনাদের যে পোস্ট অফিসের সব কিছুর যে ঠিকানা, আমি যে ডিভোর্স পেপারটা পাঠাবো সব কিছু লিখে ডিটেলসে দিয়ে গেলেন। বললেন যে তুমি হচ্ছে এই ঠিকানায় পাঠায় দিও, তোমার ডিভোর্স পেপার চলে যাবে, ও তাহলে পেয়ে যাবে ডিভোর্স পেপার। তো ওই দিনই ওনার সাথে আমার শেষ কথা। ওনার ফোন নাম্বারটা ছিল, আর কখনো কথা হয়নি। এরপর উনি চলে গেলেন। উনি আমাকে আর কোনো কিছুর জন্য জোর জবরদস্তি করেন নাই, না কোনো খারাপ গালি দিছে, কিচ্ছু না। উনি এক গ্লাস পানি খাইছে আমাদের ঘরে এসে কথাটা বলার পরে, বাট খুব কষ্ট পাইছে এরকম ওনার ফেসে বোঝা যাচ্ছিল। তারপর উনি চলে গেল। চলে যাওয়ার পরে আমার শুরু হলো নতুন করে জীবন যুদ্ধ, যে এখন কি করব। এরপরে আমার মাথায় টেনশন আসলো যে তো আমি তো পরীক্ষা দিয়ে চলে গেলাম, আমার রেজাল্টের কি খবর? এখন রেজাল্টের খবর তো আমার রোল নাম্বার তো এরকমভাবে, মানে যে বাড়িতে থাকতাম ওখানে কারো কেউ ছিল না, খুব ক্লোজ কোনো ফ্রেন্ডও ছিল না। আমি পাশ করছি না ফেল করছি আমিই নাই, সেখানে আমার মারও এটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। এরপরে স্কুলে গেলাম, খোঁজ খবর নেওয়ার পরে আমি জানতে পারলাম আমার খুব ভালো রেজাল্ট হয়েছে। আমি যেহেতু আর্টসের স্টুডেন্ট ছিলাম, আর্টস থেকে আমার 4.84 নাম্বার আসছে। এটা অনেক ভালো একটা রেজাল্ট আর্টসের স্টুডেন্টের জন্য। তো ভীষণ খুশি হইলাম যে, আর নিজের প্রতি খুব নিজেকে খুব গালাগালি করলাম যে কেন গেলাম। আজকে তো আমার ফার্স্ট ইয়ারটা শেষ হয়ে যেত, আমি কলেজে ভর্তি হইতাম, অন্যরকম একটা সুন্দর জীবন হইতো। মাঝখান থেকে পুরো জীবনটা নষ্ট করে দিলাম নিজের। যাই হোক, তো এভাবে এখন কি করব, মা হচ্ছে কাজ করে, মার কাজ দিয়ে সংসার চলে। আমার যে রিসেন্ট ছোট যে বোনটা, ও তখন হচ্ছে ক্লাস 10-এ পড়তেছে, 10-এ উঠছে ওই বছরও। তো সব কিছু মিলে এখন হচ্ছে আমি সাহস পাচ্ছিলাম না মাকে বলার যে মা আমি হচ্ছে কলেজে ভর্তি হতে চাই, কিন্তু টাকার ব্যাপার এখানে একটা। এরপরে খুব খুঁজে ওই বাড়িতে তো থেকে গেছি আগে, ওই বাড়িতে এসে আন্টিদের সাথে বলে যে আন্টি আমাকে একটা টিউশনি জোগাড় করে দাও। 2টা টিউশনি পাইলাম, এক জায়গা থেকে আমাকে 500 টাকা দেয়, এক জায়গা থেকে 300 টাকা দেয়। তো 2টা বাচ্চা পড়াই, ওখান থেকে 500 আর 300 800 টাকা করে 3 মাস জমাইলাম। 3 মাস জমানোর পরে 2400 টাকা যখন হইল, তখন খুব সাহস করে খালাকে গিয়ে বললাম যে খালা আমি হচ্ছে কলেজে ভর্তি হতে চাই। তো ওই বছরটা তো আমার এমনিতেই বাদ হয়ে গেল। আমি আমার শ্বশুর বাড়ি থেকে আসলাম 8 মাস, এভাবে 3 মাস যাওয়ার পরে পরের বছর হচ্ছে এসএসসির যে ইন্টারে ভর্তি হব, তখন খালাকে বললাম। বলার পরে খালা করলো কি যে কিছু টাকা দিল আমাকে, 3000 টাকা লাগছে আমার ভর্তি হইতে। খুব ভালো একটা কলেজে আমি ভর্তি হইলাম এবং ভালো রেজাল্ট হওয়ার কারণে আর কি সরকারি কলেজেই আমি চান্স পাইলাম। এবং এখন যেরকমভাবে হচ্ছে ইন্টারনেটে করতে হয়, আমাদের সময় তো এরকম ছিল না, শুধু জিপিএটা ঠিক থাকলে গেলেই হচ্ছে ভর্তি হওয়া যেত, এরকম ফর্ম কিনলেই ভর্তি হওয়া যেত। তো তখন আমি একটা সরকারি কলেজেই ভর্তি হইলাম, যেখানে আমার ওইরকমভাবে বেতন বা কোনো খরচ ছিল না। তো ভর্তি হইলাম ইন্টারে। আমার বোন তখন ক্লাস 10-এ, আমি ইন্টারে ভর্তি হইলাম। তো আমার মা খালারা আমার সাথে এরকম বিহেভিয়ার করতেছিলেন যে আমার জীবনে কিছুই হয় নাই। তারা আমাকে একটা গালি দিবেন, বকা দিবেন, পেছনের কথা নিয়ে কথা শুনবেন, কিচ্ছু না। সবাই আমাকে একদম, আমার মা আমাকে সাদরে গ্রহণ করলেন সব কিছু, যে ঠিক আছে আমার মেয়ের পড়াশোনা করে আমার মেয়ে এখন ভালোভাবেই হবে। তো মা আবার যেই বাসায় কাজ করতেন, ওইখানে একটা আন্টি ছিলেন। ওই আন্টি অনেক ভালো অবস্থা, মাকে উনি খুব আদর করতেন। তো উনি করতেন কি যে আমার যেই ছোট বোনটা পড়াশোনা করতো, আমাদের পড়াশোনার কথা বললে মা যখন বলতো যে মেয়েটার স্কুলের বেতন বা পড়াশোনা, উনি অনেক হেল্প করতেন। সেটা অনেকটা বড় একটা সাপোর্ট ছিল, যেটার কারণে আমাদের পড়াশোনাটা কখনো বন্ধ হয়নি। যাই হোক, তো কলেজে ভর্তি হওয়ার পরে তো কলেজ পড়তেছি। তো যেই বাড়িতে থাকতাম ওই বাড়িতেই 15-20টা ঘর ছিল। তো সেখানে হচ্ছে যেই
ছোট বাচ্চারা ছিল যে যারা হচ্ছে প্রাইমারিতে পড়তো, আমি বাসায় বসে একসাথে 8-10 জন করে করে পড়াইতাম। তো অল্প টাকা দিত, তারা হচ্ছে 200-250 টাকা করে এক একজন দিত, কিন্তু আমার তো মোটামুটি একটা ভালো আর্নিং ছিল, ওটা দিয়ে আমার হাত খরচ চলে যেত। এভাবে চলতে থাকলো খুবই সুন্দর। আমি হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমার মেজো বোন হচ্ছে 10-এ পড়ে, আর আমার যে ছোট ভাইটা ও তখন হচ্ছে ক্লাস 7 না 8-এ পড়ে তখন, আর একেবারে ছোটটা প্রাইমারিতে পড়ে। তো ভীষণ খরচ, এত ভীষণ খরচ বলতে আমরা এমনভাবে পড়াশোনা করছি ভাই বোনেরা। আমার ছোট ভাইটা, যে আমার তো ভাই একটা ভাই, ও হচ্ছে শুধু কোচিংয়ে পড়তো, আর আমি বা আমার যে বোন, ও কখনো কোনো কোচিংয়ে পড়ে নাই। ও স্কুলের টিচারদের কাছ থেকে এসে, তারপরে আমি যখন কলেজে ভর্তি হইলাম, আমি তো যথেষ্ট পরিমাণ ভালো স্টুডেন্ট ছিলাম, আমি পড়াইতাম। আমি আসার পরে জোর এসএসসির আগে, তো এসএসসির আগে দিয়ে আমি ওকে করলাম কি যে একটা কোচিংয়ে ভর্তি করাইলাম, যে তুমি একটা ভালো একটা কোচিংয়ে ভর্তি হও, না হলে পরীক্ষার রেজাল্ট ভালো হবে না। সবার তো একরকম থাকে না, আমার মাথার ব্রেনটা আবার ততটা ভালো ছিল না। আমি কলেজ ভর্তি হয়ে যখন আমি অনেকগুলো টিউশনই পড়াইলাম, যে বাচ্চাদের ঘরে এনে পড়াই বিকেলবেলা, ওই টাকাটা দিয়ে ওকে একটা কোচিংয়ে ভর্তি করলাম 1500 টাকা বেতন দিয়ে। এরপরে নিজের ওই যে 800 টাকায় বাসায় যেয়ে পড়াই, যে দুইটা, ওখান থেকে 800 টাকা দেয়, ওই টাকাটা দিয়ে আমি চলি, আর এই 1500 টাকা দিয়ে আমার বোনকে কোচিংয়ে পড়াই, আর মায়ের টাকায় খাওয়া দাওয়া হচ্ছে। এভাবে হচ্ছে সব কিছু চলতে থাকলো। তো আমি ভাবছিলাম জীবনটা হয়তো সুন্দর হয়ে গেছে, আর পেছনের দিকে আর ফিরে তাকাতে হবে না, এখন হচ্ছে পড়াশোনা করব, চাকরি বাকরি করব, অভাবে কাটলেও একটা সম্মানের জীবন পাবো। বাট জীবন তো আর এত সহজ আমার জন্য ছিল না। এরপরে আমার বোনের এসএসসি পরীক্ষার বেশ কিছুদিন আগে ঘটলো কি, আমার মা খুব অসুস্থ হয়ে গেল। মানে খুব অসুস্থ বলতে খুবই গুরুতর অসুস্থ। মা আমি আসছি পর থেকে আমি শুনতেছি যে মার হচ্ছে খেতে পারে না কিছু, পেটে খুব যন্ত্রণা হয়, খাবার খেলে পেট জ্বলে, গ্যাসের মেডিসিন ছাড়া একবেলা খেতে পারে না, বা একটু ঝাল কিছু খেতে পারে না, এরকম শুনতেছিলাম আসছি পর থেকেই। তো মা ওই যে ফার্মেসি থেকে এনে গ্যাস্ট্রিকের ওষুধ, গ্যাস্ট্রিকের সিরাপ এগুলো খায়, একটু ভালো হয়, আবার কাজ করে, আবার এরকম হয়, এভাবেই চলতেছিল। তো আমার ফার্স্ট ইয়ারটা মোটামুটি শেষ হইল, শেষের দিকে, শেষ হয় নাই তখন গিয়ে হঠাৎ করেই মা একদিন সেন্সলেস হয়ে গেলেন। তো মাকে নিয়ে সরকারি হাসপাতালে গেলাম, যাওয়ার পরে যখন দেখাইলাম সব কিছু, মার চেক আপ করানোর পরে ডাক্তার আলট্রাসাউন্ড করতে দিলেন। সেখান থেকে ডাক্তার জানাইলেন যে আমার মায়ের আলসারের সমস্যা হয়েছে, এবং সেটা খুবই খারাপভাবে, পেটে ঘা হয়ে গেছে, খুব খারাপ অবস্থা। আর ওনার কোমরের হাড়ের মধ্যে যে লম্বা যে মেরুদণ্ডের হাড়টা, ওই হাড়ের মাঝে মাঝে যে গ্যাপগুলো থাকে, 3-4টা গ্যাপ, একেবারে হাড়গুলো একসাথে মিশে গেছে, এবং ওনার প্রচুর ওখানে ব্যথা হয়। ব্যথার ওষুধ খেতে খেতে আরও হচ্ছে ওনার পেটে আলসারের সমস্যা হয়ে গেছে। তো এটা মা কোনোদিন আমাদের সাথে বলতেন না, বা তার যে কষ্টটা বা খারাপ লাগাটা কখনোই শেয়ার করতেন না। শরীর খারাপ লাগলে ফার্মেসি থেকে না পা ব্যথার ওষুধ খেয়ে খেয়ে আটকে রেখে কাজ করতেন, কারণ মা দেখতেন যে পিছনে আমার বাচ্চাদেরকে দেখার কেউ নাই, সে কারণে হয়তো শেয়ার করতেন না আমাদের সাথে। যাই হোক, তো আমি মাকে ডাক্তার দেখাইতে নিয়ে গেলাম ঢাকা মেডিকেলে, সেখান থেকে ওনারা হচ্ছে এগুলো জানাইলো। জানানোর পরে ওনারা মেডিসিন লিখে দিল, এবং যে কোমরের যে হাড়ের ব্যাপারটা সেটা বললো যে ওনাকে টোটালি বেড রেস্টে থাকতে হবে, উনি কাজ করতে পারবে না, আর ব্যথার ওষুধ তো উনি নিতেই পারবে না, ওনার অবস্থা খুব খারাপ, উনি হচ্ছে কিডনি খারাপ হয়ে যাবে, উনি এরকমভাবে এত ব্যথার ওষুধ নিয়েছে, ওনার পেটের অবস্থাও খুব খারাপ, ওনাকে অনেক খাওয়ার নিয়ম দিলেন, এটা খেতে পারবে না, ওটা খেতে পারবে না। তো আসার পর এখন কি করব, আমি তো কলেজে পড়ি, এখন আমি আগে হচ্ছে মা অসুস্থ থাকলে আমি গিয়ে সেখানে মায়ের যে বদলি কাজ করে দিয়ে আসতাম, আমার প্যাস্টিজে জিনিসটা লাগতো না। বাট এখন আমি কলেজে পড়ি, ভালো একটা মানে স্টুডেন্ট পড়াই, একটা টিচার, একটা ভাব চলে আসছে, এখন আমি কিভাবে গিয়ে তাদের বাড়িতে কাজ করে দিয়ে আসবো। তো যাদের বাসায় কাজ করতো তারাও ভীষণ ভালোই ছিল, তো তারা অনেকেই মাকে অনেক হেল্প করলো, টাকা পয়সা দিল চিকিৎসার জন্য, তো যথেষ্ট পরিমাণ টাকা দিছে তারা চিকিৎসার জন্য, এবং 1 মাসের বেতন দিল। দেওয়ার পরে আমার মাকে হচ্ছে 1 মাসের জন্য ওনারা ছুটি দিল, যে তুমি রেস্ট করো। 2টা আন্টি, ওনারা 2জন 1 মাসের বেতন দিল, আর যারা ছিল তারা দেয় নাই, আর 2জন না 3জন তারা না করে দিল, যে আচ্ছা ঠিক আছে আমরা অন্য মানুষ নিয়ে নেবো, ওই 500-1000 করে টাকা দিছে, হয়তো তুমি ডাক্তার দেখাইও, এরকম আর কিছু না। তো আমি তখন আমাদের মানে পুরো অবস্থা প্রচুর খারাপ হয়ে গেল। সামনে আমার বোনের এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করতে হবে, সেই টাকা লাগবে, এদিকে মা অসুস্থ, মার চিকিৎসার জন্য খালার কাছ থেকে ধার নেওয়া হয়ে গেছে। তো
তো মা ওষুধ কিনতে হচ্ছে, মাকে এটা সেটা, মানে ডাক্তার খুব হালকা খাবার খাওয়াইতে বলছে, ওই যে আলু ভর্তা করে ভাত খেয়ে ফেলবো সেটাও করতে পারতেছি না। তো আমি কি করব, আমার তো করার কিছুই না, আমি যে টিউশন করি একটু টাকা আমার কাছে, এটা দিয়ে আর কি করা যায়। তো সেখান থেকে একেবারে মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেল, একেবারে 3 মাসের ঘর ভাড়া আটকে গেল আমাদের। এর মাঝে মা আর ওই কোমর নিয়ে মা উঠে সুস্থ হয়ে আর কাজ করতে পারেন। 1 মাস পরে চেষ্টা করছিল করার, কিন্তু ওই 1 সপ্তাহ কাজে যাওয়ার পরে মা আবার অসুস্থ হয়ে যায় নতুন করে, যার কারণে মার কাজে যাওয়াটা একবারে টোটালি বন্ধ হয়ে যায়। তো মারও কিছু টুকটাক জমানো যা ছিল মার কাছে, আমার মায়ের একজোড়া কানের দুল ছিল, মা হচ্ছে ওই কাজ করে বছর শেষে যে বোনাস দেয় না, ওই টাকা জমায় জমায়, তখন তো এত দাম ছিল না স্বর্ণ, একজোড়া কানের দুল বানাইছিল। ওই কানের দুলটা বিক্রি করলাম, বিক্রি করে এরপরে কোনো রকমে আমরা খাচ্ছিলাম, শুধু কোচিংয়ের বেতন বন্ধ। আমার বোনের যে আমার টিউশনের টাকা দিয়ে আমি হেঁটে হেঁটে কলেজ যাইতামই না কখনো, এরকম করে করে। আর ওই যে আমার মায়ের যেই কানের দুল বিক্রি করা টাকা, খালা টুকটাক কিছু দিতেন, এগুলো মিলেমিশে আমরা হচ্ছে 3 মাস খেয়ে আসি। 3 মাস না, 2 মাস 2.5 মাস চললো। এমন হয়েছে যে ইচ্ছে করে খাই নাই, পানি খেয়ে আসি, আচ্ছা এই বেলাটা খাবো না, চালটা একটু কম লাগবে, এরকম করে দিন কাটাইলাম। শেষে প্রথম 1 মাস মোটামুটি চললো, পরের 2 মাস অনেক কষ্ট হয়েছে। তো এখন আসি আমার জীবনের মেইন পয়েন্টে, সেটা হচ্ছে আমরা যে বাড়িটায় ভাড়া থাকি সেই বাড়িতে একটা মেয়ে থাকতো, একটা মেয়ে একটা রুম নিয়ে থাকে। তো সবাই এখানে এই বাড়িতে ব্যাচেলার অনেকেই থাকে, 2-3টা মেয়ে একসাথে একটা রুমে থাকে, 2-3টা ছেলে একসাথে একটা রুমে থাকে। কিন্তু ওই আপুটা একাই থাকতো, আপুটার নাম ছিল জুলি। হ্যাঁ, তো ওই জুলি আপু হচ্ছে একাই থাকতো ওনার বাসাটায়, উনি বেশিরভাগই থাকতো না, মানে রাত্রে উনি থাকতোই না, হয়তো বা সকাল 10টা-11টা আসছে, একবেলা থাকছে, আবার বিকেলে বের হয়ে কোথাও একটা চলে গেছে, এরকম। তো বাড়ির সবাই জানতো যে উনি একটা বাজে মেয়ে, উনি কোনো খারাপ কাজ করে, নয়তো রাত্রের বেলা কেন মেয়েটা বাইরে থাকে। তো এটা নিয়ে ওনারও কোনো মাথা ব্যথা ছিল না। ওনার মাও গ্রামের বাড়িতে থাকে, উনি এখানে একাই থাকতেন। তো ওনার একটা যেটা ভালো জিনিস ছিল, সেটা ওনার কাছে কেউ টাকা ধার চাইলে বা সমস্যায় পড়লে আর কি, টাকা ধার চাইলে সে দিত, এটা একটা ছিল ওনার ভালো একটা দিক ছিল। তো আমার পাশের বাসা, মানে আমাদের যে ঘরটা, পাশাপাশি ঘর, তো টিনের ঘর, মানে এমন ঘর, ঘরে বসে কথা বললে এই ঘরের মানুষ ও ঘরে শুনতে পায়, এরকম ঘর কাছাকাছি। তো ওই পাশের রুমের আন্টির কাছে আমি গিয়ে হচ্ছে 500 টাকা চাইলাম, যে আন্টি 500 টাকা দাও, আমি হচ্ছে একটা চালও নাই ঘরে, আমি টিউশনের বেতনটা পেয়ে তোমাকে দিয়ে দিব। তো আন্টির হাজব্যান্ড রিক্সা চালাইতো, আন্টিও বুঝতে পারতেছিলেন যে আমাদের পারিবারিক এই অবস্থাটা কি খারাপ চলতেছে, যে আমি যে নিলে টাকা দিতে পারবো না সেটা। তো আন্টি না বললো কি যে না, আমার কাছে টাকা নেই। তো ওই সময়ে জুলি আপু হচ্ছে আন্টিদের দরজার সামনে দিয়ে যাচ্ছিল, তখন উনি জুলি আপুকে ডেকে বললো কি, জুলি ওকে 500 টাকা দে তো ধার, ওর খুব টাকার দরকার। তো সে না আমার সাথে কথাও বললো না, আমাকে কিছু জিজ্ঞেসও করলো না, সে তার ব্যাগ থেকে 500 টাকা বের করে আমাকে দিয়ে দিল। তো এই বিষয়টা আমার কাছে হচ্ছে বেশ অবাক লাগলো, যে মেয়েটা এমনি আমাকে 500 টাকা দিয়ে দিল। আমি বললাম আপু আমি টিউশন করে যে বেতনটা পেলে তোমাকে দিয়ে দিব। তো বললো যে আচ্ছা ঠিক আছে দিও, সমস্যা নেই। ওনার সাথে আমার কেমন আছো ভালো আছো ছাড়া এর বাইরে আর কোনো কথাই হয় না। সেই মহিলা আমাকে ভেবে দিয়ে দিল, মহিলাই বলা চলে, ওনার প্রায় 28-29 বছর বয়স তো হবেই। তো ওই 500 টাকা নিয়ে চাল টাল কিনলাম। আর এটা মানে 2.5 মাস পরের ঘটনা, পরে তো 3 মাস হয়ে গেল। তখন আমার বোনের রেজিস্ট্রির টাকা দিতে হবে, সবার কাছে চাইলাম, পুরো বাড়ির সবার কাছে চাইলাম, খালার কাছে চাইতেছি, মামার কাছে চাইতেছি, কেউ একটা টাকা দিয়ে সাহায্য করলো না। পরে মা যে বাসায় চাকরি করে ওই আন্টির কাছে গিয়েও চাইলাম, যে আন্টি আমাকে হচ্ছে 3000 টাকা ধার দেন, মা কাজ করতে পারলে তো দিলই, না করতে পারলে আমি টিউশনি করায় আপনাকে দিয়ে দেবো। বাট ওই আন্টি করলো কি, আমাকে 1000 টাকা দিল, 1000 টাকা দিয়ে বললো যে নাও তোমার বোনকে পরীক্ষা উপলক্ষে এটা আমি দিলাম, মা ধারটা দিতে পারবো না টাকা। ইচ্ছা করলেই দিতে পারতো, বাট সে এটা না করে দিল। তো 1000 দিছে, এটাই বেশি আত্মীয় স্বজন, তো সেটাও দিল না। তো 1000 টাকা নিয়ে 1000 টাকা এখন আমাদের কি হবে? ততদিনে আমাদের ঘরে খাবারের একেবারে নাই বললেই চলে, যে আমি ওই টিউশনের বেতনটা দিবে, 1 কেজি করে চাল আনবো, হয়তো 1 কেজি আলু আনবো, 2টা সিদ্ধ করে একটু লবণ দিয়ে ডলে ভাত খাবো, এতটুকুই। পড়াশোনা করতেছি ওদিকে ভাই বোনেরা সবাই, মা অসুস্থ, মায়ের ওষুধ কিনতে হয়। তো কি করব, সব কিছু মিলেমিশে মানে এত খারাপ অবস্থা, আমি জাস্ট কান্নাই করতাম, বেশিরভাগ সময় বসে বসে কান্না করতাম। পড়াশোনা তো জাস্ট কলেজ যাই আসি, পড়াশোনা কিচ্ছু করতেছি না। এখনও ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ছিল, সেটাও হচ্ছে কোনো রকম দিলাম পরীক্ষা, যেহেতু অঙ্ক ছিল না, ইংরেজিতে আমি এমনিতেই খুব ভালো ছিলাম, কোচিং ছাড়াও পরীক্ষা দিলাম, কিন্তু একেবারে রেজাল্ট আসলো সি গ্রেডের, এরকম অবস্থা, কিন্তু ফেল করিনি। এরপরে আমি বসে বসে চিন্তা করতে করতে ফাট করে আমার মাথায় জুলিয়াপুর কথা আসলো। আমি বলি কি তাহলে জুলিয়াপুর কাছে চাই, কারণ আমার বোনটার তো পরীক্ষা দেওয়া বন্ধ হয়ে যাবে, আর ওইদিকে যে আমি টিউশনের টাকাটা পেয়ে মার ওষুধ কিনতে হবে, কিভাবে হচ্ছে আমি আমার
বোনের পরীক্ষা দেওয়াটা বন্ধ করে ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, এই চিন্তা আমার মাথায় সবচেয়ে বড়, যে পড়াশোনা না করলে চাকরি করতে পারবো না, চাকরি না করতে পারলে আমরা আমাদের এই খারাপ অবস্থা থেকে বের হবো কীভাবে, এটা ছিল আমার চিন্তা। এরপরে গিয়ে করলাম কি, ওই জুলিয়াপুর কাছে গেলাম, গিয়ে বললাম যে জুলিয়াপু তুমি হচ্ছে আমার বোনের কথা বললাম যে ওর তো পরীক্ষার রেজিস্ট্রেশন করতে হবে, তুমি আগেই আমার কাছে 500 টাকা পাও, তো তুমি না আমাকে আর 4,500 টাকা দাও, ওর রেজিস্ট্রেশনের জন্য 3,000 টাকা দিব, আর 1,500 টাকা দিয়ে হচ্ছে মার ওষুধ কিনবো, আমি তোমাকে 2 মাসে টাকাটা ফেরত দিব। তো জুলিয়াপু আমার মুখের দিকে চেয়ে না হাসলেন, হেসে আমার হচ্ছে মাথায় হাত বুলালেন আর বললেন যে এই যেই দিনগুলো তুই কষ্ট করতেছিস না, এগুলো না আমিও করছি জানিস, এত সংসারের বড় ছিলাম তো সবার জন্য কাঁদতাম, কিন্তু বেলা শেষে আজকে সবাই আমাকে ছেড়ে দিছে, কেউ নাই আমার পাশে, আমি এখন একা জীবনযাপন করি, এরকম সে বলল। বলার পরে জুলিয়াপু আমাকে 10,000 টাকা দিল। 10,000 টাকা দিয়ে সে আমাকে বলল যে তুমি এটা দিয়ে খালাম্মার জন্য ওষুধ যা লাগে কিন, আর তুই হচ্ছে তোর বোনের রেজিস্ট্রেশন করা, বাকি দেখ ততদিনে খালাম্মা সুস্থ হইলে তো আবার কাজে যাইতে পারবো। উনি আমাকে কোনো খারাপ কিছুর অফারও করে না, কিছু বলেও না, 10,000 টাকা দিছে পরে। তো যেখানে মানুষ আমাকে 500 টাকা দিয়ে হেল্প করতেছিলেন ওই সময়টাতে উনি আমাকে 10,000 টাকা দিয়েছে, উনি তো আমার জন্য ফেরেস্তা। তো আমি ওনাকে জড়ায় ধরে প্রচুর চিৎকার করে কান্না করলাম যে আপু তুমি না থাকলে এখন কি হইতো, আমার বোনটার পরীক্ষা দেওয়া হইতো না। তো এসে মায়ের ওষুধ কিনলাম, পরীক্ষার জন্য হচ্ছে বাজার করলাম, আমার বোনের রেজিস্ট্রেশনের টাকা দিলাম, কোচিংয়ের বেতন দিলাম 2 মাসের, যেহেতু এসএসসি পরীক্ষা চলে আসতেছে, ওনারা তো হচ্ছে কোচিংয়ে বারবার বেতন চাইতেছে, লজ্জা পায়ও গিয়ে ওখানে হচ্ছে সবার সামনে যখন বেতন চাই টিচাররা। তো সব কিছু ঠিকঠাক মোটামুটি ওই টাকাটা দিয়ে করলাম, বাট ঘর ভাড়াটা দিতে পারলাম না। আমি টুকটাক আমাদের খাওয়ার তো চাল কিনতে পারলেই হইলো, ভাত 2টা কিছু না কিছু করে খেয়ে ফেলতেছি, খালা এটা ওইটা একটু দিতেছে, মোটামুটি চলতেছে। ওখান থেকে আমার হচ্ছে জুলিয়াপুর সাথে পরিচয়, এবং পরবর্তীতে এই পরিচয়টা যে আমাকে কোথায় নিয়ে দাঁড় করাইলো সেটা আমরা নেক্সট পর্বে জানবো।